নতুন ভ্যাট আইন সংশোধন সহ 4 দফা দাবিতে দুপুর 12টা থেকে ব্যবসায়ীদের কর্মবিরতি চলবে 1 ঘণ্টা। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধনের ঘোষণা। জিডিপিতে শিক্ষা খাতে বরাদ্দের তালিকায় 161 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 155। সামগ্রিক উন্নয়নের প্রধান অন্তরায় কম বরাদ্দ বলছেন অর্থনীতিবিদরা। রাজধানী সহ সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে পিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। কম দামে 5টি পণ্য কিনতে পেরে কিছুটা স্বস্তি। শুষ্ক মৌসুমে পানি প্রবাহ নিশ্চিত করতে ভারতকে নিয়ে গঙ্গা নদীর উপর ব্যারেজ নির্মাণের পরিকল্পনা। 32,000 কোটি টাকার প্রকল্পের প্রাথমিক সমীক্ষা শেষ। এবং চট্টগ্রামের লালদিয়াচরে মাল্টিপারপাস কন্টেইনার টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত বন্দর কর্তৃপক্ষের। পিপিপির আওতায় হবে বাস্তবায়ন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। শুরুতে বাজেটের খবর এবং বাজেটের শিক্ষা খাতের খবর। জিডিপিতে শিক্ষা খাতে বরাদ্দের তালিকায় বিশ্বের 161 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 155তম। তবে বাজেটের শিক্ষায় কি পরিমাণ বরাদ্দ রাখা হয় সেই তালিকায় বিশ্বের 155টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 81তম। অর্থনীতিবিদরা ও শিক্ষাবিদরা এই বরাদ্দকে অপ্রতুল হিসেবে অভিহিত করে বলছেন, এ বরাদ্দ গুণগত মানের শিক্ষা ব্যবস্থা এবং সামগ্রিক উন্নয়নের প্রধান অন্তরায়। আতিকুর রহমান তমালের রিপোর্ট। উত্তর পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। 70-এর দশকে বাংলাদেশ ও এই দেশটির অর্থনীতি ছিল সমপর্যায়ের, কিন্তু পরবর্তী 2 দশকে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিগুলোর একটিতে পরিণত হয়েছে দক্ষিণ কোরিয়া। অন্যান্য অনেক কারণের পাশাপাশি শিক্ষা খাতে বড় বিনিয়োগও এই সাফল্যের অন্যতম কারণ। ইউনেস্কোর সুপারিশ মতে বাজেটের 20% এবং জিডিপির অন্তত 6% ব্যয় করতে হবে শিক্ষায়। কিন্তু গত 5 বছর বাংলাদেশে শিক্ষায় বরাদ্দ মোট বাজেটের 11 থেকে 13%-এর আশেপাশে ঘুরছে। গেল বাজেটে সে অবস্থান থেকেও কমে বরাদ্দ ছিল 10.71%। শিক্ষা খাতে যে বরাদ্দ গত কয়েক বছরে, এটা প্রকৃত যে বরাদ্দ বা মাথাপিছু যে বরাদ্দ যদি আমরা বলি, তো সেটা কিন্তু কিছুটা হ্রাস পেয়েছে। এখন আমরা আশা করব যে এই বাজেটে যাতে বরাদ্দটা এমন ভাবে হয় যাতে করে আমাদের যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা মাফিকে যাতে হয়। সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির গবেষণা বলছে, কোন দেশ জিডিপির কত শতাংশ শিক্ষায় ব্যয় করে সেই তালিকায় বাংলাদেশের অবস্থান 155তম। একই গবেষণায় আরও দেখানো হয়েছে বাজেটের কত ভাগ শিক্ষায় বরাদ্দ সেই তালিকায় বাংলাদেশ 81তম অবস্থানে। এত কম বরাদ্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে বাধা, এমন মত শিক্ষাবিদ ও অর্থনীতিবিদদের। আমরা যাই করতে চাই না কেন, ধরেন আমরা এসডিজি করতে চাই, এখানে 17টা গোল আছে, তার মধ্যে একটা গোল শিক্ষা, কিন্তু এই একটা গোল শিক্ষা যদি অর্জিত না হয় 16টা গোল অর্জিত হবে না। দেশের শিক্ষা খাতে যা বরাদ্দ হয় তার একটা বড় অংশই আবার ব্যয় করতে হয় বেতন ভাতা সহ নানা অনুন্নয়ন খাতে। পড়ত কবিতাটা বলা হয়ে থাকে সামাজিক, অর্থনৈতিক আর সাংস্কৃতিক উন্নয়নের মাধ্যমে সমাজে মৌলিক পরিবর্তনের জন্য যেটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটি হলো শিক্ষা। আর তাই শিক্ষাই শক্তি। এ কারণে বৃহৎ স্বার্থে এই খাতে বৃহৎ বিনিয়োগ জরুরি। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। যশোর জেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো জরাজীর্ণ। প্রতিষ্ঠানগুলোতে সংস্কার কাজ না করা হলে আসন্ন বর্ষা মৌসুমে পাঠদান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ঝড় বৃষ্টি নিয়ে শঙ্কিত শিক্ষক ও শিক্ষার্থীরাও। জেলা শিক্ষা কর্মকর্তার দাবি, জরাজীর্ণ প্রতিষ্ঠানের তালিকা করা হচ্ছে এবং অগ্রাধিকার ভিত্তিতে সেগুলোর সংস্কার কাজ করা হবে। জুয়েল মৃধার তথ্য ও সাব্বির আল জামানের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
বর্ষা মৌসুমের এখনো অনেক দেরি, কিন্তু বৈশাখী ঝড় ও তার সাথে হওয়া বৃষ্টিতেই ভোগান্তির শিকার যশোরের শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসব শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত সরকারি অবকাঠামোগত সুবিধা পায়নি। শিক্ষানুরাগী প্রতিষ্ঠাতাদের সাহায্য সহযোগিতায় গড়ে ওঠা টিনের ছাউনির ভবনে চলছে তাদের পাঠদানের কার্যক্রম, কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সে ছাউনি হয়ে পড়েছে জরাজীর্ণ। সামান্য বৃষ্টিতেই শ্রেণীকক্ষে বৃষ্টির পানি চলে আসে। এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যশোর সদর উপজেলার বিরামপুর এলাকার শিলারায় চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়। শিলাবৃষ্টির কারণে যে টিনগুলো ফুটা হয়ে গেছে, যদি পানি পড়ে আমাদের বই খাতা ভিজে যায়। দুর্ভোগের মধ্যে আমরা ক্লাস করছি এবং আমরা উন্নত মানের পড়াশোনা করতে পারছি না। আমরা চাই আমাদের স্কুলের পরিবেশটা ভালো হোক এবং সংস্কার করা হোক। দুর্ভোগের কথা জানালেন শিক্ষকরাও। তারা বলছেন, নতুন ভবন হলে পাঠদান করতে সুবিধা হতো। মাল্টিমিডিয়া ক্লাসগুলো আমরা নিই, সেগুলো আসলে প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ বর্ষার মরশুমে নেওয়া সম্ভব হয় না। ক্লাস রুমগুলো একটু বড় করার দরকার এবং নতুন বিল্ডিং দিলে হয়তো খুবই সুন্দর হয়। দীর্ঘদিন চেষ্টা করেও প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারি কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে জানালেন প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের এ নেতা। সরকারের কাছে আমরা বারবার আবেদন করেছি, কিন্তু আমরা কোনো ভবন পাইনি, কোনো সহায়তাও পাইনি, যে যার জন্য স্কুলটাকে আমরা একটু সুন্দর পরিবেশে ছাত্রছাত্রীদের লেখাপড়ার উপযোগী করে আমরা এখানে স্কুলটাকে পরিচালনা করতে পারি। জেলা শিক্ষা কর্মকর্তা জানালেন, জরাজীর্ণ প্রতিষ্ঠানের তালিকা করা হচ্ছে এবং অগ্রাধিকার ভিত্তিতে সেগুলোর সংস্কার কাজ করা হবে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহোদয় যিনি আছেন শিক্ষা প্রকৌশলী, তার সঙ্গে ইতিমধ্যে প্রাথমিক কথা বলেছি, যাতে করে অগ্রাধিকার ভিত্তিতে এই প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়নের দিকে সরকারের নজরে আসে। যশোরে 985টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আর এসব প্রতিষ্ঠানে প্রায় 3.5 লাখ শিক্ষার্থী রয়েছে। সময় সংবাদ, যশোর। রাজধানী সহ সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবির ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির কার্যক্রম। সকাল 10টা থেকে শুরু হয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে টিসিবির পণ্য বিক্রি। পুরো রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে বাজার দরের চেয়ে কিছুটা কমে সাধারণ মানুষের কাছে চিনি, ছোলা, মসুর ডাল, খেজুর ও সয়াবিন তেল বিক্রি করে টিসিবি। গতকাল রাজধানীর প্রায় সব স্থানে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হলেও ঢাকার বাইরের বিভাগীয় সব শহরে আজ থেকে পুরো দমে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। সকাল থেকেই গুদাম থেকে ট্রাকে মালামাল স্থানান্তরে ব্যস্ত ডিলাররা। বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়ছে ট্রাকগুলোর আশেপাশে। দর্শক, সারা দেশে এই দ্বিতীয় দিনের মতো ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির যে পণ্য বিক্রির কার্যক্রম, সেই কার্যক্রমের শুধু প্রথম দিনে বিভাগীয় সব শহরে পুরো দমে কার্যক্রম শুরু করতে পারেনি ডিলাররা। এই মুহূর্তে রাজধানীর খামারবাড়ি এলাকায় আছেন আমাদের সহকর্মী মোস্তফা মাহবুব, সিলেট তোপখানা এলাকায় আছেন ইকরামুল কবির এবং বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আছেন ফিরদাউস সোহাগ। আমরা পণ্য বিক্রির সবশেষ খবর জানতে শুরুতে চলে যাচ্ছি মোস্তফা মাহবুবের কাছে। মাহবুব। রাজু, আপনি জানেন আমাদের রোজা আসলেই কিন্তু আসলে যে নিত্য পণ্য, সেই পণ্যগুলোর কিন্তু দাম বেড়ে যায়। এই নিত্য পণ্যের যে দাম বেড়ে যায় এবং বাজার অনেক সময় আমরা দেখি অস্থিতিশীল হয়ে যায়, সেই বাজারকে কিন্তু নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারি ব্যবস্থাপনায় বা সরকার কিন্তু টিসিবির মাধ্যমে আসলে রমজানের যে পণ্যগুলো বেশি প্রয়োজনীয় সেই পণ্যগুলো কিন্তু বিক্রি করে থাকে। তো আজকে গতকাল থেকে এই কার্যক্রম শুরু হয়েছে, পুরো রমজান জুড়েই কিন্তু এই কার্যক্রম চলবে বলে আমরা টিসিবির পক্ষ থেকে জানতে পেরেছি। আপনারা দেখতে পাবেন যে এই মুহূর্তে খামারবাড়ির সামনে মূলত কিন্তু এই টিসিবির যে খোলা ট্রাকের যে পণ্য বিক্রির কার্যক্রম, সেই কার্যক্রম চলছে। মূলত আসলে সকাল 10টা থেকে কিন্তু এই কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও আজকে আমরা দেখেছি যে যানজটের কারণে কিন্তু এই কার্যক্রম এখনো শুরু হয়নি বা এই কেবল শুরু হচ্ছে, এই মাত্র বিক্রি শুরু হচ্ছে। তো আসলে এবারেও আসলে টিসিবির যে পণ্য, সেই পণ্য বিক্রি কার্যক্রম চলছে এবং এখানে কিন্তু চিনি 48 টাকা দরে, মুসুর ডাল যেটি বলা হচ্ছে যে কানাডা থেকে আমদানি করা, সেটি কিন্তু 89 টাকা 50 পয়সা এবং সয়াবিন তেল প্রতি লিটার 80 টাকা, যেটি 5 লিটারের বোতল, এবং এছাড়াও ছোলা এবং খেজুর বিক্রি হচ্ছে। তো আজকে আমরা দেখেছি যে 10টার সময় কিন্তু এখানে এসে দেখেছি যে টিসিবির যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু আমাদের চোখে পড়েনি। তাই আমরা কথা বলে জেনেছি, টিসিবির যে মুখপাত্র আছেন ওনার সঙ্গে টেলিফোনে কথা বলে আমি জানতে পেরেছি যে মূলত যানজটের কারণে কিন্তু এই যে স্পটগুলোতে এই ট্রাক সেলের পণ্য যে কার্যক্রম, সেটি কিন্তু কিছুটা ব্যাহত হচ্ছে। আমার সঙ্গে ডিলার আছেন, আমি তার কাছে জানতে চাই যে আজকে আসলে কেন দেরি হলো মূলত আপনাদের?
আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম হাওলাদার, আমার ফার্মের নাম হচ্ছে আনু এন্টারপ্রাইজ, আমি টিসিবির ডিলার। আসলে আজকে রাস্তায় প্রচণ্ড জ্যাম, সে কারণে মূলত দেরি হয়েছে। আর মূলত গাড়িটা আরও 20 মিনিট আগেই আসছে, কিন্তু আমাদের ত্রিপল টানানো, প্রচণ্ড রোদ, তারপরে আমাদের যে পলি প্যাকেজিংয়ের বিষয়, এগুলো সব গুছাই টুছাইয়া এখন আমরা বিক্রি শুরু করছি, এখন বিক্রি চলতেছে। টিসিবি থেকে পণ্যটা নিয়ে আসার ক্ষেত্রে ওখানে কি কোনো দেরি হয় কিনা? আসলে গাড়িতে মাল লোড দেওয়া একটু সময় সাপেক্ষ ব্যাপার। তারপরে রাস্তায় প্রত্যেকটা মুহূর্তে, বিশেষ করে ওই যে ওই ফ্লাইওভারের ওই সাইড দিয়া অনেক ভয়ঙ্কর জ্যাম। আবার এই রাস্তাটা তো সবসময় ম্যাক্সিমাম টাইম ভিআইপি চলাচল করে, অনেক সময় এক একটা সিগন্যালে দীর্ঘ সময় ওয়েট করতে হয়। জি, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন, আসলে কথা বলছিলাম একজন ডিলারের সাথে। আমার এই পাশে কিন্তু অনেক ক্রেতা এসেছেন যারা আসলে টিসিবির পণ্য কিনতে চান। তো আমরা একটু আপনাদের সাথে কথা বলতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাই যে আপনি এই লাইনে কেন দাঁড়িয়ে আছেন? লাইনে দাঁড়াচ্ছি নিয়মের মধ্যে নেওয়ার জন্য পণ্যটা। আর একটা হলো যে বাজারের চেয়ে এখানে মোটামুটি একটা কম দাম আছে, 10 টাকা 15 টাকা কেজিতে কম আছে। বিশেষ করে ছোলা, আমি তো মিরপুরে থাকি, অফিস ফার্ম গেটে। আমার মিরপুরে 6 নম্বরে ছোলার কেজি 90 টাকা করে, এখানে 70 টাকা কেজিতে আমি 20 টাকা করে কম পাচ্ছি। আর বেতনের সাথে সামঞ্জস্যশীল হিসাবে চলতে গেলে গভর্নমেন্টের যে এই উদ্যোগটা, সত্যি এটা খুব ভালো উদ্যোগ। এটা আমি চাবো যে পুরো রমজান মাসটা পর্যন্ত যেন অব্যাহত রাখে সরকার। আর হলো খেজুরটা, এই যে এই রাস্তার উপরে দাঁড়িয়ে এইভাবে যে পণ্য নিচ্ছেন আপনারা, তো এখানে কষ্ট হচ্ছে কিনা? এখানে প্রচন্ড রোদ, আপনি ঘামছেন। হ্যাঁ, এটা তো কষ্ট হচ্ছে। আমি কেন, এখানে আরো অনেক ভাই বোনরা দাঁড়া হয়ে আছে। আজকে তো প্রচন্ড রোদ, কিন্তু এটা যদি গভর্নমেন্ট প্রত্যেকটা এলাকায় নির্দিষ্ট একটা দোকানের স্পট তৈরি করে, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় খুব সুবিধা হয় আর কি। আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আসলে টিসিবির পণ্য নেয়ার জন্য আসলে যে লাইন, দীর্ঘ লাইন দেখতে পাবেন আপনারা, এবং এখানে যে পণ্যগুলো দিচ্ছেন, এই পণ্য বিক্রি কার্যক্রম কিন্তু সারাদিনই চলবে। এবং টিসিবি থেকে যে নির্দেশনা যে সকালবেলা যখন ট্রাকে করে আসে এবং পণ্য থাকা পর্যন্ত কিন্তু এই কার্যক্রম চলে। তো টিসিবির এই কার্যক্রম সারা দেশেই চলছে। এই মুহূর্তে আসলে সিলেটে আছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির, আমরা এখন সেখানে চলে যাব। ধন্যবাদ মাহবুব। রাজু, আপনি জানেন যে পবিত্র রমজান মাসে বাজার স্থিতিশীল রাখার জন্য ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ বা টিসিবি এই বিভিন্ন বিভাগীয় শহরে এই পণ্য বিক্রি করার ব্যবস্থা করেছে। সিলেটে 5টি ট্রাকের মাধ্যমে, অর্থাৎ 5জন ডিলারের মাধ্যমে গতকাল থেকেই বিক্রি শুরু করেছে। যদিও গতকাল বিকেল থেকে কয়েকটি জায়গায় আমরা দেখেছি সারাদিনে বিকেল 4টার থেকে কয়েকটি জায়গায় বিক্রি করা হয়েছে। এর কারণ হিসেবে ডিলাররা আমাদেরকে বলেছেন যে সিলেট থেকে শেরপুরের দূরত্ব 45 কিলোমিটার, এবং সিলেট বিভাগ এবং ব্রাহ্মণবাড়িয়া এই দুইটি জায়গা মিলে শেরপুরই হচ্ছে কি এই টিসিবির গোডাউন এবং টিসিবির অফিস। সেই আনুষ্ঠানিকতা শেষ করে ব্যাংকের চালান সম্পন্ন করে দিয়ে তাদেরকে আনতে আনতে বিকাল পর্যন্ত হয়ে গেছে। আমরা আজকে সকাল 10টার থেকে দেখেছি যে বিভিন্ন পয়েন্টে এইভাবে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করছে, এবং সয়াবিন তেল, চিনি, ছোলা এবং ডাল বিক্রি করা হচ্ছে। আপনি রাজু, আমি একটু জানিয়ে রাখতে চাচ্ছি যে এই দুদিনের জন্য দেওয়া হয়েছে, চিনি দেওয়া হয়েছে 800 কেজি, মসুরি ডাল দেওয়া হয়েছে 400 কেজি, আপনার সয়াবিন তেল দেওয়া হয়েছে 600 লিটার এবং ছোলা দেওয়া হয়েছে 1200 কেজি। এই দুদিনের যে ডিলারদের মাধ্যমে তারা পণ্য দিয়েছে টিসিবি, এই দুদিনের সময়সীমা আজকে বিকেলে শেষ হয়ে যাবে। 10টা থেকে 6টা পর্যন্ত বিক্রির সময়সীমা, এবং আজকে বিক্রি শেষ হওয়ার পর আগামীকাল তারা আবার নতুন পণ্য তুলবে সেই টিসিবির গোডাউন থেকে। সেই শেরপুর যেতে হবে তাদেরকে, এবং আজকে চালান ঠিক করে সকালে গিয়ে কালকেও আবার হয়তো দেরি হতে পারে, সকাল 10টা থেকে কালকে বিক্রি নাও হতে পারে। এখানে আমরা দেখেছি বেশ সকাল থেকে ক্রেতাদের মধ্যে বেশ উৎসাহ দেখছি। আমরা একটু জানতে চাচ্ছি যে এখানে এই যে ডিলার রয়েছে, ডিলার আমার সাথে রয়েছে বিজয় চক্রবর্তী। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আজকে তো আপনার দুদিনের বিক্রি শেষ হয়ে যাবে, দুদিনের বিক্রি শেষ হওয়ার পরে আপনি আবার কখনো আপনি এই মালগুলো তুলবেন টিসিবির কাছ থেকে? আগামীকালকে সকালে আমরা সকালবেলা ওই টিসিবির গোডাউনে ট্রাস্ট ব্যাংকের একটা বুথ বসবে, বুথের মধ্যে টাকা জমা দিব 8টার ভিতরে। ওনারা স্পেশাল ভাবে ওইটা করছে, ওইটার মাধ্যমে আমরা জমা দিয়ে 9টার ভিতরে ডেলিভারি নিয়ে আসবো। 10টার ভিতরে আমরা পয়েন্টে গাড়ি অবশ্য রাখবো। আর
রাজু, আপনি যেটা শুনছিলেন যে এই টিসিবির পণ্য যাতে সব খুব দ্রুত বিক্রি করা যায় সেজন্য ট্রাস্ট ব্যাংকে প্রত্যেকটি টিসিবির যেখানে গোডাউন রয়েছে যেখান থেকে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয় সেখানে একটি বুথ বসিয়েছে। বুথ বসার কারণটা হচ্ছে কি ব্যাংক চালান দিয়ে 10টা বাজে ব্যাংক খুলে ব্যাংকগুলোতে 10টার সময় চালান জমা দিয়ে প্রায় 45 কিলোমিটার দূর থেকে পণ্য আনতে বেশ সময় লেগে যায়। সে কারণে 8টার সময় থেকে টিসিবি সেখানে যে বুথ খুলেছে ব্যাংকের মাধ্যমে, ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে, সেই ব্যাংকের মাধ্যমে তারা চালান জমা নেবেন, নিয়ে যাতে করে 10টার ভিতরেই যারা আছে ট্রাকগুলো এসে নগরীর বিভিন্ন জায়গায় এসে পণ্য বিক্রি করতে পারে সেই ব্যবস্থা করেছে। রাজু, আমি একটু জানিয়ে রাখতে চাচ্ছি সিলেটে যে টিসিবির অফিস রয়েছে শেরপুরে, সেই অফিসে সিলেট বিভাগ এবং ব্রাহ্মণবাড়ি এই দুইটি অঞ্চলের অফিস এটা, এবং 285টি ডিলার রয়েছে এই টিসিবির এই সিলেট এবং ব্রাহ্মণবাড়ি অঞ্চলে। সেই 285টার মধ্যে 5 জন ডিলারকে তারা মনোনীত করেছে বিভাগীয় শহরে পণ্য বিক্রির জন্য, এবং প্রত্যেকটি জেলার জন্য 2টি ট্রাক, এবং সেইভাবেই বিক্রি করা হবে রোজার আগে এবং রোজার সময় রমজান মাসেই এই অবস্থা চলতে থাকবে। এবং আমরা এখানে বেশ কিছু ক্রেতা দেখেছি, আমি একজন ক্রেতার কাছে কথা বলবো যে আচ্ছা, আপনি তো টিসিবির পণ্য কিনছেন এবং আপনার কাছে কেমন মনে হচ্ছে, আপনার দামটা বাজার থেকে এখানে কেমন মনে হচ্ছে? আপনার থেকে সাশ্রয় আছে এখানে, বাজার থেকে আপনার 10-12 টাকা 15 টাকা কমতি আছে। আমরা এখানে টিসিবি মালটা পাওয়াতে আমাদের দর্শকরা, আমাদের কাস্টমাররা উপকৃত হইতেছে আমরা টিসিবির মাধ্যমে। যেটা একজন ক্রেতা বলছিলেন যে টিসিবির মাধ্যমে যে পণ্য বিক্রি করা হচ্ছে, চিনি 48 টাকা, মসুরির ডাল 90 টাকা, সয়াবিন তেল প্রতি লিটার 80 টাকা, এবং 5 লিটারই ক্যান বিক্রি করা হচ্ছে 400 টাকা, এবং সোলা বিক্রি করা হচ্ছে 70 টাকা। এটা বাজারের তুলনায় বেশ কিছু কম, সে কারণে যারা এখানে কিনতে আছে তারা বেশ উপকৃত হচ্ছে। এবং এইটি ছিল টিসিবির যে বাজারকে স্থিতিশীল রাখার জন্য সাধারণ জনগণ যারা পবিত্র রমজান মাসে কম দামে পণ্য কিনতে পারে সেই ব্যবস্থা করেছে টিসিবি। এবং রাজু, এই ছিল সিলেটের টিসিবি পণ্য বিক্রির সর্বশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি বরিশালে, সেখানেও টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে, এবং সেই খবরাখবর জানাতে আমাদের সহকর্মী রয়েছে ফেরদৌস সোহাগ। ইকরাম, আপনাকে ধন্যবাদ। আজ থেকে কিন্তু বরিশালে পূর্ণদমে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম। কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 10টার দিকে বরিশালের জেলা প্রশাসক ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান তিনি কিন্তু জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। সে সময় তার সাথে তার অফিসের কর্মকর্তাবৃন্দ এবং টিসিবি অফিসের বরিশালের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু ছিলেন। আমরা যারা বরিশালের বেশ কয়েকজন সংবাদ প্রতিনিধিও সে সময় আমরা ছিলাম। আমরা তখন বরিশালের এই কার্যক্রমটি কিন্তু একদিন পরে শুরু হলো। নানা কারণে এই একদিন পর এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। তখন আমরা জানাতে চেষ্টা করব যে কি কারণে এটা দেরি হয়েছে। আমরা বরিশালের জেলা প্রশাসক এবং টিসিবির যিনি কর্মকর্তা আছেন তার সাথে কথা বলে যেটা জেনেছি সেটা হচ্ছে যে চাঁদপুর ফেরিঘাটে দুটো ট্রাক আটকে পড়ার কারণে মূলত এই দেরির মূল কারণটা। তো একটু জানিয়ে রাখি যে এই টিসিবির কার্যক্রমটা শুরু হওয়ার পর কিন্তু বরিশালের সাধারণ মানুষের মধ্যে বেশ সাড়া পড়ে গেছে। আমরা একটু দেখাবার চেষ্টা করছি, ক্রেতারা কিন্তু ট্রাকটিকে ঘিরে রেখেছেন এবং তারা মানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন কে কার আগে নিবেন। এবং এই যে পণ্যটি এখানে রয়েছে, যে 4টি পণ্য দেওয়া হচ্ছে সেটি হচ্ছে চিনি, ডাল, ছোলা এবং তেল। চিনি প্রতি কেজির মূল্য হচ্ছে 48 টাকা, ডাল 79 টাকা 95 পয়সা, ছোলা 70 টাকা, তেল 80 টাকা। প্রতি ডিলার কিন্তু 1500 কেজি পণ্য উত্তোলন করতে পেরেছেন। তিনি জমা দিয়েছেন 98,640 টাকা করে। এর মধ্যে চিনি আছে 300 কেজি। যারা ডিলার হিসাবে একজন ডিলার যে পরিমাণ পণ্য তুলতে পেরেছেন সেটা হচ্ছে 300 কেজি চিনি, ডাল 200 কেজি, ছোলা বুট 700 কেজি এবং তেল 300 লিটার। আমি কথা বলেছিলাম কয়েকজন ডিলারের সাথে, তারা যেটা বলেছেন যে পরিমাণ পণ্য তাদেরকে প্রতিদিন বিক্রির জন্য দেওয়া হয়েছে সেই পরিমাণ পণ্যের চেয়ে আরো বেশি পণ্য তাদের কাছে প্রয়োজন আছে বলে তারা ধারণা করছেন। কথাটি বলেছেন এই ক্ষেত্রে যে মানুষের যে পরিমাণ ভিড় এবং মানুষের যে পরিমাণ আগ্রহ উচ্ছ্বাস, এই কারণে তারা কিন্তু এই কথাটি বলেছেন। আমরা কথা বলবো, এইখানে উপস্থিত আছেন একজন যারা ক্রেতা আসছেন তাদের সাথে, একজন ক্রেতার সাথে একটু কথা বলবো। আমরা একটু লাইভ দেখাচ্ছি। আমরা আপনার কাছে জানতে চাই যে পণ্যটি কিনতে এসেছেন এর মান এবং আপনাদের কি বলার আছে, এ নিয়ে আপনাদের কোনো কিছু যেটা বলার আছে আমাদেরকে যদি একটু জানান।
মালটা ব্যবহার না করিয়া এখন পর্যন্ত কিছু বলা যায় না মালটা ভালো না মন্দ। এখন ওরা যতই কোক আগে খাইয়ে আগে কিনিয়ে খাইয়ে বুঝিয়ে কইতে হইবে দেখতে হইবে মালটা ভালো না মন্দ হয়েছে, আর আগে কিছু বলা যায় না। এই যে পণ্যটা দেওয়া হচ্ছে এটা আপনাদের কতটুকু সুবিধা হবে এবং বাজারের চেয়ে দাম কম কিনা এবং আপনারা কতদিনের জন্য চাচ্ছেন? বাজারের চেয়ে দাম তেমন বেশি কম লয় না, বাজারে কাছাকাছি হয়তো পার্থক্য 2-1 থাকে কেজিতে, এর বেশি না। ধন্যবাদ আপনাকে। একটু আরেকজনের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব, যদি একটু আমাদের সাথে কথা বলেন। যে পণ্যটি আপনারা নিচ্ছেন এই পণ্যগুলো অন্যান্য পণ্যের চেয়ে বাজারের গুণগত মানটা কি রকমের এবং দামটা সম্পর্কে আমাদেরকে একটু জানান। গুণগত মান মোটামুটি ভালো, আর হলো দাম বাজারের থেকে একটু কম। আপনারা কি কতদিন এরকম চাচ্ছেন বরিশালে এই পণ্যটি টিসিবির মাধ্যমে দেওয়া হোক? সবসময় চালু থাকলে সবচেয়ে ভালো হয়। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলবো একজন ডিলারের সাথে, যিনি আমাদেরকে জানাবেন যে পণ্যটি আপনাদের কাছে দেওয়া হয়েছে সেই পণ্যটি আপনারা যথেষ্ট কিনা এবং আরো কি পরিমাণ পণ্য আপনাদের প্রয়োজন। আমাদের কমপক্ষে 2000 কেজি দিলে তাইলে মোটামুটি চাহিদা পূরণ করা যায়, যে পরিমাণ করতে আছে আর কি। আচ্ছা, যেটি জানাচ্ছিলেন আমাদেরকে একজন ডিলার, তার বক্তব্যটি হচ্ছে এরকমের যে পরিমাণ তেল, ডাল এবং চিনি দেয়া হয়েছে তাতে তাদের লোকজনের পরিমাণ এতই বেশি এবং মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে যারা কিনতে এসেছেন, বাজারের কেউ কেউ বলছেন যে বাজারের চেয়ে তুলনামূলক কম বিধায় তারা আরো একটু বেশি পরিমাণের চাচ্ছেন। তো এই ছিল মোটামুটি আমাদের বরিশালে যে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম। আমরা জেনেছি যে আজকে টিসিবির কার্যক্রমটি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত যে পরিমাণ বিক্রি হচ্ছে বিভিন্ন স্থানে কথা বলে, তাতে একটা জিনিস জানতে পেরেছি যে প্রচুর মানুষ বিভিন্ন স্থান থেকে এটি নিচ্ছে। এই ছিল মোটামুটি বরিশালের টিসিবি পণ্যের বিক্রয়ের কার্যক্রম। আমরা ফিরছি স্টুডিওতে। রাজু। দর্শক, সারা দেশে টিসিবির মাধ্যমে খোলা ট্রাকে করে যে পণ্য বিক্রির কার্যক্রম, সেই পণ্য বিক্রির কার্যক্রমের খবর জানছিলাম। রাজধানীর খামারবাড়ি থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন মোস্তফা মাহবুব, সিলেট থেকে ইকরামুল কবির এবং বরিশালের খবর আমাদের জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফিরদাউস সোহাগ। নতুন ভ্যাট আইন সংশোধন করে প্যাকেজ ভ্যাট বহাল সহ 4 দফা দাবিতে ব্যবসায়ী ঐক্য ফোরামের ডাকা আজকের 1 ঘন্টার কর্মবিরতির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। রোববার রিপোর্টার্স ইউনিটিতে সাগর রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে দেশের সব দোকান মালিকদের কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। এ সময় ব্যবসায়ীরা বলেন, নতুন ভ্যাট আইন কার্যকর হলে ক্ষুদ্র দোকানীদের পক্ষে তা যথাযথভাবে মানা সম্ভব হবে না। বিশেষ করে যেসব ক্ষুদ্র দোকানি দর কষাকষির মাধ্যমে পণ্য বিক্রি করেন তারা বিপাকে পড়বেন বলেও জানান তারা। জনগণের সমস্যার কথা বিবেচনা করে সরকারকে প্যাকেজ ভ্যাট প্রথা বহাল রাখারও দাবি জানান ব্যবসায়ীরা। এ সময় সমিতির পক্ষ থেকে আজ দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত সারা দেশের সব দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন করারও আহ্বান জানানো হয়। ক্ষুদ্র ব্যবসায়ীরাই সবচেয়ে বেশি সমস্যায় পড়বে। ইসিআর বা পজের মাধ্যমে ক্রেতার কাছ থেকে ভ্যাট আদায় করা কোনো অবস্থাতেই সম্ভব না। 1, 2 নাম্বার হলো যারা ওই ফিক্সড প্রাইজের দোকান এক দরে যারা বিক্রি করেন তাদের পক্ষে এটা সম্ভব, কিন্তু যারা বার্গেনিং সব দামাদামি করে মাল বিক্রি করে তাদের কাছ থেকে এই ভ্যাট এইভাবে আদায় করা সম্ভব হবে না। সারা বাংলাদেশের দোকান মালিকদেরকে অনুরোধ করি আপনাদের মাধ্যমে যেন 12টার থেকে 1টা পর্যন্ত সবাই দোকানের শাটার বন্ধ করে যার যার দোকানের সামনে কর্মচারী সহ দাঁড়িয়ে মানববন্ধন করবেন। নতুন ভ্যাট আইন সংশোধনের দাবিতে আজ বেলা 12টা থেকে 1টা পর্যন্ত 1 ঘন্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছে ব্যবসায়ী ঐক্য ফোরাম। এই মুহূর্তে রাজধানীর শান্তিনগর এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ আহমেদ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। ইমতিয়াজ। রাজু, আপনি যেমনটা বলছিলেন যে নতুন ভ্যাট আইন কার্যকরের প্রতিবাদে কিন্তু আজকের বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং মহানগর দোকান মালিক সমিতি গত 2 দিন সংবাদ সম্মেলন করে তারা বলেছিল যে আজকে তারা 1 ঘন্টা কর্মবিরতি পালন করবে। বেলা 12টা থেকে 1টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করার কথা রয়েছে তাদের। এখন পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি যে সমিতিগুলো রয়েছে, অর্থাৎ যে সংগঠনগুলো রয়েছে, দোকান মালিকদের যে সংগঠনগুলো রয়েছে, তারা কিন্তু সে ধরনের প্রস্তুতি নিয়েছেন। অর্থাৎ বেলা 12টা থেকে 1টা পর্যন্ত 1 ঘন্টা তারা দোকানপাট বন্ধ রাখবেন। যে প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন সেটা কিন্তু অর্থমন্ত্রী কিন্তু এর আগে
বলেছেন যে তাদেরকে আশ্বাস দিয়েছেন এই বিষয়টা তারা বিবেচনা করবেন, অর্থ মন্ত্রণালয় থেকে এই বিষয়টা বিবেচনা করা হবে, কিন্তু সে বিষয়ে এখনো কোনো কার্যকর পদক্ষেপ না নেয় তারা কিন্তু এই ধরনের কর্মসূচি দিয়েছেন। এবং গতকালকে কিন্তু বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করে এই দাবি তারা গতকালও তারা করেছেন। এবং যে বিষয়টা তারা বলছেন, অর্থাৎ দোকান মালিকরা যে বিষয়টা বলছেন, নতুন ভ্যাট আইন কার্যকর হলে 15% যে ফ্ল্যাট রেটে ভ্যাট দিতে হবে তার প্রতিবাদ তারা জানিয়েছেন। এর ফলে যারা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা রয়েছেন, অর্থাৎ যারা দোকান রয়েছে অথবা যারা উৎপাদনের সঙ্গে জড়িত রয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হবেন, এমনটা কিন্তু বলছেন আজকে যারা প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবেন তারা। ফ্ল্যাট রেট যদি যেটা তারা বলছেন যে সব ধরনের পণ্যের জন্য যদি সমান সংখ্যক অর্থাৎ 15% ভ্যাট কার্যকর হয় তাহলে কিন্তু পণ্যের দাম বেড়ে যাবে এবং যেই খরচটা আসলে ক্রেতাদের উপর সবচেয়ে বেশি পড়বে, এর ফলে তাদের বিক্রি হয়তো কমে যাবে এবং তারা নিজেরাও ব্যবসায়িকভাবে অনেকটা ক্ষতিগ্রস্ত হবেন। এর পাশাপাশি আরেকটা জিনিস তারা বলছেন, নতুন ভ্যাট আইন কার্যকর হলে আরো অনেক বেশি পণ্য কিন্তু আসলে বিনা শুল্কে বাংলাদেশে চলে আসবে, যার ফলে যেসব বাংলাদেশি পণ্য কিংবা যেসব বাংলাদেশি উদ্যোক্তারা সুবিধা পাচ্ছিলেন, অর্থাৎ ভ্যাটের যে সুবিধাটা পাচ্ছিলেন, অর্থাৎ বাংলাদেশি পণ্যের উৎপাদন খরচ অনেক কম হতো, বিদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে খরচ বেশি হতো, যে সুবিধাটা আসলে তারা পাচ্ছিলেন সেই সুবিধাটা তারা পাবেন না। এই সেক্টরগুলোর মধ্যে যদি আমি উল্লেখ করি তাহলে কিন্তু সিরামিক্স রয়েছে, প্লাস্টিক রয়েছে, এছাড়া আরো যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প গোষ্ঠী রয়েছে তারা কিন্তু এই আইনের আওতায় তারা ক্ষতিগ্রস্ত হবেন বলে তারা কিন্তু আসলে উল্লেখ করছেন। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি তারা 12টা থেকে 1টা পর্যন্ত বাংলাদেশের সমস্ত দোকান বন্ধ করে 1 ঘন্টা আসলে প্রতীকী প্রতিবাদ জানাবেন এমনটা কিন্তু তারা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত সমস্ত দোকানপাট খোলা রয়েছে। আমরা যারা নেতারা রয়েছেন, অর্থাৎ যারা দোকান মালিক সমিতির নেতারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা 12টা থেকে আসলে এখানে চলে আসবেন। যদিও এখন পর্যন্ত আমরা যে শান্তিনগর স্টান মল্লিক প্লাসে রয়েছি এখানে তাদের বাংলাদেশ দোকান মালিক সমিতির অফিস রয়েছে, কিন্তু তাদের কোনো নেতাদেরকে এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। তবে তাদের সঙ্গে আমাদের ফোনে কথা হয়েছে, তারা বলেছেন যে 12টা থেকে তারা এখনো সেই কর্মসূচি পালনের তাদের প্রস্তুতি রয়েছে এবং তারা সেই কর্মসূচি পালন করবেন। যদিও আমরা জানি যে বাংলাদেশে আরো বেশ কয়েকটি ব্যবসায়ী সংগঠন রয়েছে, এফবিসিসিআই থেকে শুরু করে ঢাকা চেম্বার এবং তৈরি পোশাক রপ্তানিকারকদের যে সংগঠন বিজিএমএ, তারা কিন্তু এই যে তাদের প্রতিবাদকে তারা মৌন সমর্থন দিলেও তাদেরকে এখন পর্যন্ত আসলে আমরা মাঠ পর্যায়ে দেখিনি, অর্থাৎ তাদের কোনো কর্মসূচি আজকের তারা ঘোষণা করেননি। যদিও আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন পরবর্তীতে হয়তো যদি অর্থ মন্ত্রণালয় থেকে কিংবা সরকারের পর্যায় থেকে যদি তাদেরকে কোনো আশ্বাস দেওয়া না হয় পরবর্তীতে তারা হয়তো কোনো কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু এখন পর্যন্ত তারা অর্থাৎ আজকের দিনে কোনো কর্মসূচি তারা দিচ্ছেন না। অর্থাৎ আজকের পুরো যে কর্মসূচিটা রয়েছে সমস্ত দোকানপাট বন্ধ রেখেছেন কিংবা রাখবেন 12টা থেকে 1টা পর্যন্ত, সেই কর্মসূচি শুধুমাত্র বাংলাদেশের যে দোকান রয়েছে অর্থাৎ যে দোকান মালিক সমিতি রয়েছে তাদের একান্ত তাদের নিজস্ব কর্মসূচি। যদিও ব্যবসায়ীদের সংগঠনগুলো থেকে এখন পর্যন্ত আমাদেরকে বলা হয়েছে তারা পরবর্তীতে বিভিন্ন হয়তো কর্মসূচি দিতে পারেন। এছাড়া সরকারি পর্যায়ে তারা কিন্তু আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন। নতুন ভ্যাট আইন কার্যকরের বিষয় পুরোপুরি বন্ধ না, তাদের যে দাবিটা রয়েছে যে আসলে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন ভ্যাট আইন কার্যকর হয়তো আরো কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে নতুন ভ্যাট আইন কার্যকরের দাবি কিন্তু আসলে বাংলাদেশের দোকান মালিক সমিতি থেকে শুরু করে বাংলাদেশের যে ক্ষুদ্র মাঝের উদ্যোক্তা রয়েছেন তাদের দাবিটা রয়েছেন। তো রাজু, এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ অবস্থা। 12টায় তারা প্রতিবাদ কর্মসূচি পালন করবেন, তখন বিস্তারিত আরো জানিয়ে দিতে পারবো। রাজু, দোকান মালিক যে 1 ঘন্টা কর্মবিরতির কর্মসূচি রয়েছে বেলা 12টা থেকে 1টা পর্যন্ত, সেই কর্মসূচির খবর জানছিলাম আমাদের ইমতিয়াজ আহমেদের কাছ থেকে। চট্টগ্রাম নগরীর লালদিয়ার চরে বেহাত হয়ে যাওয়া জায়গা পুনরুদ্ধারের পাশাপাশি সেখানে নতুন একটি মাল্টিপারপাস কন্টেইনার টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর আগে বন্দরের নিজস্ব অর্থায়নে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হলেও এবারই প্রথম পিপিপির আওতায় বাস্তবায়ন করা হবে এই টার্মিনাল। কমলদের রিপোর্ট। এখনো বন্দরের মালিকানাধীন শত শত একর জায়গা অবৈধ দখল হয়ে আছে, আর এগুলো দখল করে আছে প্রভাবশালী মহল। ফলে কোনোভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। অথচ বন্দরের সক্ষমতা বাড়াতে প্রয়োজন হয়ে পড়েছে নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণের। শক্ত হাতে এগুলিকে বন্দর অধিগ্রহণ করতে হবে, অধিগ্রহণ করে এগুলি ইউজ করতে হবে। কারণ চট্টগ্রাম বন্দর নতুন করে কিন্তু আরেকটা কিছু করা ইম্পসিবল। কারণ যে জায়গাটা আছে সেই জায়গাটাকে এমফাসাইজ করতে হবে যে সেই জায়গাটা 100% যাতে ইউটিলাইজ হয়। কর্ণফুলী নদীর তীর ঘেঁষে এবং চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর সংলগ্ন লালদিয়ার চর এলাকায় বন্দরের মালিকানাধীন বিশাল জায়গা দীর্ঘদিন ধরে অবৈধ দখল অবস্থায় রয়েছে। আর বেহাত হয়ে যাওয়া এসব জায়গা পুনরায় নিজেদের দখলে এনে একটি মাল্টিপারপাস কন্টেইনার টার্মিনাল নির্মাণ করতে চায় বন্দর কর্তৃপক্ষ। এখানে যে কন্টেইনার টার্মিনাল হবে মাল্টিপারপাস বলা হচ্ছে, যে কার্গো এবং দুটি হবে। এর জন্য কনসালটেন্টের একটি রিপোর্ট আমরা গত সপ্তাহে পেয়েছি এবং সেখানে যেটি হচ্ছে সেখানে কিছু জনবসতি আছে, সেটিকে আমরা
আমরা পুনর্বাসন করব। সিসিটি কিংবা এনসিটি বন্দরের আগে সবগুলো কন্টেইনার টার্মিনালে হয়েছে নিজস্ব অর্থায়নে। তবে প্রস্তাবিত লালদিয়া কন্টেইনার টার্মিনালটি পিপিপির আওতায় করা হবে বলে জানিয়েছেন বন্দরের এই কর্মকর্তা। এটিও 1 কিলোমিটার দীর্ঘ হবে এবং সেটি নিউ মুইরিং এর মতোই 1 কিলোমিটার লম্বা হবে, যেখানে 5টির মতো বার্থিং করা যাবে। সেটি চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ মানে সম্প্রসারণ যেটি হবে সেটি সাবস্টেন্সিয়ালি ইনপুট দিবে এখানে। কর্ণফুলী নদীর লালদিয়া অংশে পানির গভীরতা বেশি থাকায় অন্তত 10 মিটার দৈর্ঘ্যের জাহাজ অনায়াসে প্রবেশ করতে পারবে। এছাড়া অন্যান্য ইয়ার্ডগুলো শুধুমাত্র কন্টেইনার যেটি হলো, এখানে কন্টেইনার এবং কার্গো দু ধরনের জাহাজে পণ্য ওঠানামা করানোর পরিকল্পনা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। শুষ্ক মৌসুমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে পানি প্রবাহ নিশ্চিত করতে গঙ্গা নদীর উপর ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করছে সরকার। ইতিমধ্যে প্রকল্পের প্রাথমিক সমীক্ষাও শেষ হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয় বলছে ভারতকে সঙ্গে নিয়েই এই প্রকল্পে কাজ করতে আগ্রহী বাংলাদেশ। তবে বিশেষজ্ঞরা বলছেন এক্ষেত্রে বাংলাদেশ একাই সিদ্ধান্ত নিতে পারে। এহসান জুয়েলের রিপোর্ট। 1975 সালে ভারতের ফারাক্কা ব্যারেজের ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কৃষি, মৎস্য ও বনজ সম্পদ এবং নৌ চলাচলে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। ভাটিতে বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গার পানি প্রবাহ উল্লেখযোগ্য হারে হ্রাস পায়। শুষ্ক মৌসুমে পানি আটকে রাখতে ভারত সম্প্রতি আন্তঃনদী সংযোগ প্রকল্পের উপর গুরুত্ব দেওয়ায় সামনের দিনগুলোতে এই প্রবাহ আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় দেশের রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর, খুলনা, ফরিদপুর ও বরিশাল অঞ্চলে পানি প্রবাহ নিশ্চিত করতে সরকার গঙ্গা নদীর উপর একটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করে। 96টি গেট যুক্ত 2.10 কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রস্তাবিত ব্যারেজ 31,20,000 কিউসেক পানি ধরে রাখবে। প্রাথমিকভাবে 4টি সমীক্ষা চালানোর পর 2002 সালে চূড়ান্তভাবে রাজবাড়ী জেলার পাংশায় এই ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ব্যারেজ নির্মাণে ভারতের সংশ্লিষ্টতা নিয়ে রয়েছে মিশ্র মত। অর্ধেক নদীতে একদিকে বাংলাদেশ, আরেক দিকে হচ্ছে ভারত। সুতরাং ডেফিনেটলি আমি যখন পন্ডেজ করব, যেহেতু ভারত এটার সাথে সংযুক্ত, শুধু আমাদের ভারতের কোঅপারেশন আর দরকার। আর লং টার্ম স্টেবিলিটি অফ দ্য ওয়াটার ফ্লোর জন্য ভারতের এর সাথে সংযুক্ত থাকলে আমাদের জন্য সুবিধা। ভারত যদি আসতে চায় ভালো, কিন্তু ভারতের কাছে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন ছিল না। তিস্তা ব্যারেজ করার সময় তো আমরা ভারতের অনুমতি নিইনি। ভারত যেভাবে বলছে যে না এটা আমাদের ডুবিয়ে দেবে বা এটা করবে, এটা একেবারে বোগাস কথাবার্তা। তিস্তা ব্যারেজ মাত্র 5 কিলোমিটার ভাটিতে, আর এটা 100 কিলোমিটার ভাটিতে, তো এর কোনো অর্থই হয় না। ভারত বাংলাদেশ যৌথ গঙ্গা নদীর পানি বন্টন চুক্তিটি আগামী 2026 সালে শেষ হবে। তাই মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে 32,000 কোটি টাকার এই ব্যারেজ প্রকল্পে। এই বিষয়টা আমরা ডিপ্লোম্যাটিক পর্যায়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা কাজকর্ম করছি। আমাদের মন্ত্রণালয়ের নম্বর 1 প্রজেক্টের ভিতরে আমরা এই প্রজেক্টটা রেখেছি। এমনকি সরকার যে ডেল্টা প্ল্যান করছে এইটা মাথায় রেখেই আমরা গেঞ্জেস ব্যারেজ নির্মাণের জন্য আগ্রহী। 2018 সালে এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু করা গেলে 2025 সালের মধ্যে তা শেষ হবে বলে আশাবাদী সরকার। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। খুলনা সিটি কর্পোরেশনের পরিধি বাড়ছে। নগরীর সীমানা সংলগ্ন বেশ কিছু মৌজায় অবকাঠামোগত উন্নয়ন ও জনবসতি বাড়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পরিধি বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তরিকুল ইসলামের রিপোর্ট। 26টি মৌজা অন্তর্ভুক্তের মধ্য দিয়ে খুলনা সিটি কর্পোরেশনের সীমানা সম্প্রসারিত হচ্ছে। এসব মৌজাগুলো যুক্ত হলে দ্বিগুণ হবে কর্পোরেশনের সীমানা। সিটি কর্পোরেশন সূত্রে জানা যায় এসব মৌজাগুলোর অবস্থান বটিয়াঘাটা, ডুমুরিয়া, ফুলতলা ও রূপসা উপজেলার মধ্যে। সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার সংবাদে খুশি সংশ্লিষ্ট এলাকার মানুষ। সিটি কর্পোরেশনের ভিতরে গেলে আমাদের অনেক সুবিধা, যেমন যোগাযোগ ব্যবস্থা ভালো, স্কুল কলেজে যাতায়াতের ছেলে মেয়েদের সুবিধা হবে, নাগরিক সুবিধাটা ভালো পাবো, ঠিক আছে, পানির ওয়াটার ব্যবস্থাটাও আমরা পাবো। গ্রামে থেকে আমরা শহরে যাবো, শহরে আধুনিক সুযোগ সুবিধা সবগুলি আমরা পাবো, ড্রেনেজ ব্যবস্থা ভালো পাবো, বিদ্যুতের ব্যবস্থা ভালো পাবো। সীমানা বৃদ্ধির ব্যাপারে 30 মের মধ্যে আপত্তি জানানোর জন্য জেলা প্রশাসন গণবিজ্ঞপ্তি জারি করেছে। এখন পর্যন্ত 5টি অভিযোগ জমা পড়েছে বলে জানান খুলনা জেলা প্রশাসক। 3/4 মানুষ যদি অকৃষি কাজে সম্পৃক্ত হন এবং একই সাথে ওই এলাকাতে যদি ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট ঘটে, তাহলে ওই এলাকাকে সিটি কর্পোরেশন আওতায় নিয়ে আসার আইনি সুযোগ রয়েছে। সেই সুযোগ থেকেই এলাকাগুলো সম্পর্কে আমাদের কাছে আপত্তি আসছে। এগুলো শুনানি নিয়ে তারপর আমরা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। এদিকে সিটি কর্পোরেশনের সীমানা বৃদ্ধি পেলে ওই এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ার পাশাপাশি রাজস্ব আয়ও বাড়বে বলে জানান ভারপ্রাপ্ত মেয়র। এখন বর্তমান যে খুলনা আছে,
তার দ্বিগুণ খুলনা আমরা পাবো, এবং এই দ্বিগুণ খুলনায় আমরা যে উন্নয়ন করব, সেই উন্নয়নে আমরা যে রেভিনিউটা পাবো, তাতে এই খুলনা সিটি কর্পোরেশন তার কাঙ্ক্ষিত সেবা এই জনগণকে দিতে পারবে। 1990 সালে 31টি ওয়ার্ড নিয়ে যাত্রা শুরু করা খুলনা সিটি কর্পোরেশনের বর্তমান আয়তন 45.65 বর্গ কিলোমিটার। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। 31শে মের পর অনিবন্ধিত সব সিম বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। গতকাল সচিবালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম ও রিম কার্ড রেজিস্ট্রেশন কার্যক্রমের সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও জানান, 31শে মে দিনের বেশিরভাগে সিনিয়র সিটিজেনদের জন্য আলাদাভাবে সেবা দেবে মোবাইল ফোন অপারেটররা। 31শে মে পর থেকে কিন্তু আমরা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে এই সিমগুলো, যেগুলো রিভেরিফাইড থাকবে না। তো আমাদের সেই সিদ্ধান্তই আমরা কার্যকর করছি। যারা রিভেরিফিকেশন করেননি তারা যেন রিভেরিফিকেশনটা করে নেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় গতকাল পর্যন্ত 10,09,00,000 সিমের রিভেরিফিকেশন সম্পন্ন হয়েছে। টানা 4 দফা বাড়ার পর ভরিতে 1,500 টাকা পর্যন্ত কমেছে স্বর্ণের দাম। রোববার প্রকাশিত বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 31শে মে থেকে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে 45,897 টাকায় বর্তমানে, যা 47,414 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 43,856 টাকা বর্তমানে, যা 45,314 টাকা। 58 টাকা কমানো হয়েছে প্রতি ভরি রূপার দামও। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে স্বর্ণ ও রূপার দাম বাড়ানো এবং কমানো হয়। পজিটিভ বাংলাদেশকে তুলে ধরতে ডেইলি স্টার ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক যৌথভাবে জীবনের জয়গান 2016 আয়োজন করতে যাচ্ছে। প্রতিযোগিতায় 3টি ক্যাটাগরিতে অংশ নিতে পারবেন প্রতিযোগীরা। এ উপলক্ষে রাজস্থানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলন করা হয়। এবারে চলচ্চিত্র, স্থিরচিত্র ও গীতিকাব্য ক্যাটাগরিতে নিজের সৃষ্টিকর্ম জমা দিতে পারবেন অংশগ্রহণকারী। তারিখ আগামী 31 আগস্ট। পরে প্রতিযোগীদের মধ্য থেকে সেরাদের পুরস্কৃত করা হবে। বাজারে এসেছে বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটনের নতুন স্মার্টফোন প্রিমো ZX2 লাইট। রোববার উপলক্ষে মতিঝিলে ওয়ালটনের মিডিয়া কনফারেন্স হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মাহমুদুল হক, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, প্রতিষ্ঠানটির মোবাইল ফোন সেলস ও মার্কেটিং বিভাগের ডেপুটি ডিরেক্টর মাহমুদুল হাসান হেলাল সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফোনটির বাজার মূল্য 27,990 টাকা। এবার জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির খবর। ডিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট DSCBD.org-তে আমরা দেখতে পাচ্ছি যে ডিএসসির যে 3টি সূচক, 3টি সূচকের মধ্যে প্রধান সূচক এক্স কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু করলেও অন্য যে দুটি সূচক ডিএসসি এস এবং 30 ইন্ডেক্স, সে দুটি সূচকে কিন্তু নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ডিএসসির প্রধান সূচক এক্স 2 পয়েন্ট বেড়ে 4,429 পয়েন্টে অবস্থান করছে, আর অন্য সূচক দুটি নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন করে যাচ্ছে। এর মধ্যে ডিএসসির যে সরিয়া ইন্ডেক্স সেটি 1,091 পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসসির যে বাছাই সূচক 30 ইন্ডেক্স সেটি 1,733 পয়েন্টে অবস্থান করছে। এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে 13 কোটি টাকার লেনদেন হয়েছে। এই লেনদেন হওয়াগুলো কোম্পানিগুলোর মধ্যে 64টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে 22টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম, এবং অপরিবর্তিত রয়েছে 31টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে যে লেনদেন পরিস্থিতি, সেই লেনদেন পরিস্থিতির মধ্যে শীর্ষ 20-এর কোম্পানিগুলোর লেনদেনের খবর যদি আমরা আপনাদের জানাই, তাহলে শীর্ষ 20-এ অবস্থান করছে যে কোম্পানিগুলো, শুরুতেই রয়েছে লাফা সুরমা সিমেন্ট। এটি 1 নম্বর স্থানে অবস্থান করছে 77 টাকা 80 পয়সা দর নিয়ে, 80 টাকা সর্বোচ্চ দর এবং 77 টাকা 70 পয়সা সর্বনিম্ন দর। এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল লাফা সুরমা সিমেন্টের 78 টাকা 90 পয়সা। সাইপ পাওয়ার রয়েছে 2 নম্বর স্থানে, বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান, এটি 59 টাকা 90 পয়সা দর নিয়ে অবস্থান করছে 2 নম্বর স্থানে। 63 টাকা পর্যন্ত সর্বোচ্চ মূল্যে লেনদেন হয়েছে এই কোম্পানির প্রতিটি শেয়ারের, যেখানে 59 টাকা 70 পয়সা ছিল সর্বনিম্ন লেনদেন মূল্য এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল
৬২ টাকা ৮০ পয়সা। ইউনাইটেড এয়ার রয়েছে ৩ নম্বর স্থানে ৬ টাকা ৩০ পয়সা দর নিয়ে ৬ টাকা ৫০ পয়সা সর্বোচ্চ দর, সর্বনিম্ন দর ৬ টাকা ২০ পয়সা এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল ৬ টাকা ১০ পয়সা। সিনো বাংলা রয়েছে ৪ নম্বর স্থানে ৩১ টাকা ৮০ পয়সা দর নিয়ে ৩২ টাকা ৮০ পয়সা সর্বোচ্চ দর এবং ৩১ টাকা ৭০ পয়সা সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি ৩০ টাকা ৩১ টাকা ৬০ পয়সা। জিপিএইচ ইস্পাত রয়েছে ৩২ টাকা ৬০ পয়সা দর নিয়ে শীর্ষ ২০-এর কোম্পানিগুলোর মধ্যে ৫ নম্বর স্থানে ৩৩ টাকা সর্বোচ্চ দর, ৩১ টাকা ৯০ পয়সা সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল ৩০ টাকা ৮০ পয়সা। এসপিসিএল এটি ৬ নম্বর স্থানে অবস্থান করছে আজকের শীর্ষ ২০-এর কোম্পানিগুলোর মধ্যে ১৩১ টাকা দর নিয়ে ১৩৩ টাকা ৯০ পয়সা সর্বোচ্চ দর দেখতে পাচ্ছি এবং ১৩১ টাকা ছিল সর্বনিম্ন দর, যেটি বর্তমান লেনদেন মূল্য। ১৩০ টাকা ৮০ পয়সা এটি গতকালের সর্বশেষ লেনদেন মূল্য। ড্যাফোডিল কম্পিউটার এটি ৭ নম্বর স্থানে অবস্থান করছে ২৪ টাকা ১০ পয়সা দর নিয়ে, এটি সর্বোচ্চ দর এবং সর্বনিম্ন দর ছিল ২৩ টাকা ১০ পয়সা এবং এই একই দর গতকালের সর্বশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি। এমজিএল বিডি রয়েছে ৮ নম্বর স্থানে ৯৯ টাকা ৪০ পয়সা দর নিয়ে ১০০ টাকা ৭০ পয়সা ছিল এমজিএল বিডি সর্বোচ্চ লেনদেন মূল্য, ৯৯ টাকা ১০ পয়সা সর্বনিম্ন এবং গতকালের সর্বশেষ লেনদেন মূল্য ছিল ৯৮ টাকা ৮০ পয়সা। ডোরিন পাওয়ার রয়েছে ৯ নম্বর স্থানে ৬৩ টাকা ১০ পয়সা দর নিয়ে ৬৩ টাকা ৯০ পয়সা সর্বোচ্চ দর, ৬২ টাকা ৮০ পয়সা সর্বনিম্ন এবং ৬২ টাকা ৬০ পয়সা সর্বশেষ লেনদেন মূল্য গতকালের। সিবিও পেট্রো রিফাইনারি লিমিটেড এটি ১০ নম্বর স্থানে অবস্থান করছে ২৭৭ টাকা ৯০ পয়সা দর নিয়ে ২৭৯ টাকা পর্যন্ত সর্বোচ্চ লেনদেন হয়েছে এবং ২৭৫ টাকা দেখতে পাচ্ছি সর্বনিম্ন দর এবং গতকালের সর্বশেষ লেনদেন ছিল এই কোম্পানিটির ২৭৪ টাকা ৫০ পয়সা। এছাড়া ফুয়াং সিরামিক রয়েছে ১১ নম্বর স্থানে, বেঙ্গল রয়েছে ১২ নম্বর স্থানে। তোমরা এই ছিল আমার হাতে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সবশেষ লেনদেন পরিস্থিতির খবরাখবর। দর্শক আবার জানিয়ে দিচ্ছি সোমবার যে শিরোনামগুলো। নতুন ভ্যাট আইন সংশোধন সহ ৪ দফা দাবিতে দুপুর ১২টা থেকে ব্যবসায়ীদের কর্মবিরতি চলবে ১ ঘণ্টা। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধনের ঘোষণা। জিডিপিতে শিক্ষা খাতে বরাদ্দের তালিকা ১৬১ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫৫, সামগ্রিক উন্নয়নের প্রধান অন্তরায় কম বরাদ্দ বলছেন অর্থনীতিবিদরা। রাজধানী সহ সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম, কম দামে ৫টি পণ্য কিনতে পেরে কিছুটা স্বস্তি। শুষ্ক মৌসুমে পানি প্রবাহ নিশ্চিত করতে ভারতকে নিয়ে গঙ্গা নদীর উপর ব্যারেজ নির্মাণের পরিকল্পনা, ৩২,০০০ কোটি টাকার প্রকল্পের প্রাথমিক সমীক্ষা শেষ। এবং চট্টগ্রামের লালদিয়াচরে মাল্টিপারপাস কন্টেইনার টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত বন্দর কর্তৃপক্ষের, পিপিপির আওতায় হবে বাস্তবায়ন। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।